প্রদীপ কুমার বটবাল এক টাইমে যখন হিরো ছিলেন, উনি জীবনের লাস্ট টাইম যখন ওনার শরীর অসুস্থ হয়েছিলেন, উনি আমার কাছে ছিলেন লাস্ট 3 ইয়ার্স। তখন আমি ভাবতাম যে এই ধরনের লোক যার এই বয়সে যদি এই অবস্থা হয়, তাহলে আমাদেরও এই অবস্থাটাই হবে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম যে ওদেরকে সঙ্গে কাউকে দেখা করার জন্যে, কিন্তু কেউ ওনার সঙ্গে দেখা করতেও কেউ আসছিলেন না। আমি মনে মনে ভাবলাম যে এই একটা লোক আছে, তার জো ওয়াদা কিয়া वो निभाना पड़ेगा গানের সময় লোক সকাল থেকে লাইন লাগিয়ে থাকতো ওনাকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য। এখন আমি লোককে ডেকে ডেকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলছি যে দেখো প্রদীপ কুমার এখানে আছে, অসুস্থ আছে, এসে দেখা করো, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি কারো টাইম নেই, কেউ আসেনি। তখন আমি ভাবলাম যে এই ধরনের মানুষ যেন আফটার রিটায়ারমেন্টও ভালো করে বাঁচতে পারে, সেই মান সম্মান প্রতিষ্ঠার সঙ্গে বাঁচতে পারে, আমি এরকম একটা ঘর বানাবো যেখানে এই ধরনের লোকগুলো বা যারা জীবনে কমান্ডিং নেচারে থেকেছে, ওরা আফটার রিটায়ারমেন্ট কিন্তু যেন ওইভাবে যেন বাঁচতে পারে। হঠাৎ মিস্টার প্রদীপ কুণ্ডুলের সঙ্গে আমার দেখা হয়। এটা হয়েছিল গত 10 বছর আগে। এরপরে উনি আমাকে একদিন ডেকে ওনার একটা ড্রিম প্রজেক্টের কথা বলেন, যে ওনার একটা ইচ্ছে আছে উনি একটা ওল্ড এজ হোম করবেন। তো আমি এখানে ভার নেবার পরে প্রথম জিনিসটা যেটা আমি ঠিক করেছিলাম, ডিসাইড করেছিলাম, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট একটা করতে হবে। যত ছোট অর্গানাইজেশন হোক না কেন, তার একটা ছোট্ট ম্যানেজমেন্ট সুন্দর করতে হবে। আর একটা কথা হচ্ছে এটা টিম পারফরমেন্স করতে হবে। আজকে এই হোমটা 7 জন লোকের উপরে নির্ভর করে চলছে, 24 আওয়ার্স আজ গত 10 বছর ধরে। তো তখন আমরা এই বিল্ডিংয়েরই ওই একটা ফ্লোরে 12টা ঘর নিয়ে শুরু করেছিলাম। আমাদের একটা থিম ছিল যে যারা আমরা এই রকম লোককে নেব এখানে, যাদের বাবা মা অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, যারা আজকে বিদেশে চাকরিরত এবং তাদের পক্ষে ডে টু ডে বাবা মাকে দেখা সম্ভব নয়। এইটা আমরা থিম করে একটা আমরা ওয়েবসাইট শুরু করি। তাতে আমরা বেশ কিছু লোক পেয়ে গেলাম বিদেশ থেকে, যে ছেলেমেয়েরা বিদেশে থাকে। এই করতে করতে আমাদের হোমটা চালু হয়ে গেল এবং তারপর থেকে আমাদের আর পেছনে তাকাতে হয়নি। গত 2014-তে রিটায়ার করি। তার ঠিক 1 বছর আগে 2013-তে আমার স্ত্রী মারা যান। আমার হাজব্যান্ড মারা গেলেন, তারপরে শ্বশুর শাশুড়ি তো ছিলেনই না, তারপরে আমার মা বাবাও ছিলেন না।
আর আমার ছেলে মেয়েও তো নেই, আমি কোথায় কার কাছে যাব, একা একদম হয়ে গেলাম। কিন্তু বোঝেনি তো আজকালকার দিনকাল যে কারো উপর বা কারো বার্ডেন হয়ে থাকা বা কারোর হিসেবে থাকা ঠিক নয়। সেই জন্য আমি বললাম ঠিক আছে, আমি কলকাতাতেই চলে আসব, কিন্তু আমি আলাদাভাবে ওল্ড এজ হোমে থাকবো। ভাবলাম যে জীবনে কত অসহায়তা থাকে, একলা থাকতে খুব অসহায় লাগে। যাই হোক, এখানে সবাইকার মধ্যে আছি, মোটামুটি ঠিকই আছি, ভালোই আছি। ওল্ড এজ হোমে মানে যারা রিটায়ার হয়ে গেছে ওদের জন্য প্রকৃতির থেকে আর ভালো সাথ হতে পারে না। তো আমি ভাবলাম যে এই গঙ্গাকে তো আর কোনো জায়গায় নিজে নিয়ে যেতে পারবো না, তো গঙ্গার উপরে যদি ওল্ড এজ হোম বানানো যায় তো মানুষ একা থাকলেও কিন্তু টাইমটা পাস করতে পারবে। সেই জন্য আমি এই প্রকৃতির সঙ্গে এই জায়গাটা চুজ করলাম। আমি ওই কটেজ সিস্টেম, মানুষ তো একা থাকতে চায় না, ওরা তো কোম্পানি চায়। তো কটেজ থাকলে ওরা একটা কটেজ থেকে একটা কটেজ যেতে ওদের অসুবিধা হয়। তো এটা একটা ফ্ল্যাটে যদি থাকে তাহলে ওই ড্রয়িং রুমটা একসঙ্গে, ওরা টিভি একসঙ্গে দেখতে পারে আর খাওয়াটা একসঙ্গে খেতে পারে। তো এইভাবে ওরা কোম্পানিটা পায় বলে ওদের টাইমটা ভালো করে পাস হয়। সেই জন্য আমি প্ল্যান করলাম যে একটা ফ্লোরেই যদি সব কিছু করা যায় তাহলে ওদের জন্য পক্ষে ভালো হবে। এটা খুব ভালো আপনি তো ক্যাপ্টেন, মাঝখানে এই জামাটা খুব ভালো হয়ে গেল। খুব ভালো বলিনি, এটা ফটো ভালো আছে। শোনো বন্দনা দিদি, বলো। সুধা দিদিকে বলছে, সুধা রানী মার দিদি বলছে শোভা দিদিকে যে তুমি আগে মরে দিও না, আর আমার কিন্তু ভূতের ভয় করছে। কেমন আছেন? কিছু না, কেমন আছেন? ভালো। রাজা আবার সোনা আমার হিরে আবার, ভালো শরীর ভালো। শুধু তোমার জন্য আমি এত কষ্ট সহ্য করছি। না আপনাকে ভালো সুস্থ থাকতে হবে। মানে আমি চুপ করে থাকি, কবে যে আমি আসবো? 24 ঘন্টা এই ঘরে। কেন? I love this room. গুড। I want to die also in this room. না ওইটা বলবেন না একদম। জানলে আমার চাঁদ সোনা আমার, সত্যি তোর মতো ছেলে ভগবান সবাইকে দেন। জন্মদিনটা আমি আমারটা মানাই না মানাই, কিন্তু এদের জন্মদিনটা আমি সেলিব্রেট করি। একজন ছিল, সে পুনাতে ফ্ল্যাট নিয়েছিল, ছেলেটা বিলে চলে গেছে। পুনাতে ফ্ল্যাট নিয়ে যাওয়ার পরে এখানে কলকাতায় এসছে, বলছে আমি 10 দিন থাকবো, দেখবো সব সুবিধে আপনার কি আছে কি না আছে। 10 দিন থাকার পরে বললো আমাকে যে হ্যাপি। তো ওল্ড এজ হোমে থাকবো শুনে আমার ছেলে বৌমা ভীষণ রেগে গেল, বললো কি আমরা কি তোমাদের দেখবো না, তোমরা ওল্ড এজ হোম। সেটা ব্যাপার না, তোমরা অত দূরে থাকো, আমাদের সবসময় কি তোমাদের ডাকতে পারবো? তা আমরা তখন এখানে এসে গেলাম, আর এখানে আমরা খুব ভালো আছি। একটা আরও কথা, যে আমি যে ঘরে থাকছি আমার স্ত্রীর সঙ্গে, আমার দুজনের মধ্যে যদি কেউ একজন মারা যায় তাহলে কিন্তু ওই ঘরটা আপনি অন্য কাউকে দিবেন না, কেন আমার ইমোশন সেন্টিমেন্টস ওই ঘর থেকে জড়িত আছে। আমরা ঠিক আছে, ওকে। উনি পুনার ফ্ল্যাটটা বিক্রি করে এখানে চলে এসেছে অ্যান্ড স্টিল লিভিং উইথ মি। बड़ा हुआ तो क्या हुआ, जैसे ताड़ खजूर। बड़ा हुआ तो क्या हुआ, जैसे ताड़ खजूर। पक्षी को छाया नहीं, फल लगे बहुत दूर। इसका मतलब ये होगा, इंसान कितना भी बड़ा क्यों ना हो जाए, लेकिन अगर वो काम नहीं आता तो बेकार है। जैसे ताड़ का पेड़ देखिए कहाँ पहुँच जाता है, लेकिन न उसमें हम लोग को छाया मिलता है ना फल। इसलिए कहते हैं बड़ा हुआ तो क्या हुआ, जैसे ताड़ का जीव। উনি কিন্তু চ্যাটার্জি বাঙালি, আমি ওনার সঙ্গে কোনোদিন বাংলায় কথা বলতে পারলাম না। ওনার সঙ্গে হিন্দিতে কথা বলি আর উর্দু শেখার চেষ্টা করি। আমিও চেষ্টা করি যে উর্দু কিছু না কিছু ওনার থেকে আমি জানবার চেষ্টা করি। আর বিকেলবেলা উনি যারা অন্য মেম্বারগুলো আছে,
ওদেরকে সবাইকে নিয়ে কবিরকে দোহে বা শায়রি বইটা নিয়ে ওনাকে পড়া শেখাতে আরম্ভ করে দেয় যে এটা পড়ো পড়ো। ও তো স্কুলে টিচার ছিলেন, তো এখনও সেই হ্যাবিটটা আছে, সেরকম চালিয়ে যাচ্ছে। ডক্টর সত্যেন বাসুর ছেলে রমেন বাসু, উনি আমার প্রথম মেম্বার। আর উনি প্রথম 1 ইয়ার উনি কিন্তু একা ছিলেন না, উনি কিন্তু এখানে থেকে অনেক থিসিস লিখেছে, অনেক ওনার লেখাপড়ার কাজটা অনেক করেছে। উনি বলছে এ থেকে ভালো পরিবেশটা আমি আমার লাইফে পাবো না। আমার বাবার কথা আপনারা হয়তো জানেন, ওনার নাম ছিল সত্যেন বোস, উনি বিখ্যাত বৈজ্ঞানিক। তারপরে আমার স্কুল ফাইনাল পাশ করার পর থেকে আমি আমার বাড়ি বাইরে হোস্টেলে বাবাও কর্মসূত্রে কলকাতার বাইরে ছিলেন শান্তিনিকেতনে, আমি সেই সময় থেকেই হোস্টেলে, মানে আমার ইন্টারমিডিয়েট, ইঞ্জিনিয়ারিং কলেজ সবই হোস্টেলে। তারপরে কর্মসূত্রে আমি 2 বছর মাত্র কলকাতায় চাকরি করি, তারপরে আবার বিদেশে চলে যাই। আমার বাবা দেহ রাখেন আমি তখন বিদেশে, সুতরাং আমার 33 বছর বয়সে বাবা চলে গেছেন। তারপর সারা জীবনে আমার ধরুন 14, 18, 20 বছর মতো আমি বাবার সঙ্গ করতে পেরেছি এই জন্যে। তবে যতটুকুনি সঙ্গই হোক না কেন, প্রত্যেকের কাছে তো প্রত্যেকের বাবা খুব আপনজন, তেমনি আমার কাছেও অন্য বাবাদের মতো আমার বিশেষ প্রিয় ছিল। এর জন্যে উনি বৈজ্ঞানিক ছিলেন বিখ্যাত বলে সেই জন্যে নয়, এমনি প্রত্যেকের বাবার কাছে যেমন নিজের বাবা বলে যে একটা অন্তত ভালোবাসার মানুষ, আর উনি ভালোবাসা বলতে স্নেহবৎসল খুবই ছিলেন, খালি আমাকে নয়, আমাদের পরিবারের কাউকে নয়। ওনার অসংখ্য ছাত্রছাত্রী ছিল যাদেরকে উনি নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসতেন। আমি চাকরি করতাম তো LIC-তে, কাজ করতে করতে পাগল হয়ে গেছিলাম, একটু রেস্টের দরকার ছিল। জায়গাটাও খুব সুন্দর আর ফেসিলিটিস সব আছে, মেডিকেল ফেসিলিটিস খুব ভালো, এখানকার যারা স্টাফ তারাও খুব ভালো। এখানে কলকাতায় এসে প্রায় 5-6টা জায়গায় ঘুরে, এবং এই জায়গাটা হোমের এই ফ্ল্যাটটা দেখে আমার এত পছন্দ হয়ে গেল। আমি তখন জানতাম যে আমরা যেহেতু বড় ইন্ডিপেন্ডেন্ট ফ্ল্যাটে থাকি পুনাতে বা নাগপুরেও আমরা বড় ফ্ল্যাটে থেকেছি, যে আমরা ছোট ঘরের ভেতরে থাকতে পারবো না, মানে অসুবিধা হবে। আজকে আপনাদের এই ওল্ড এজ হোম ব্যাপারটা অনেক পরিবর্তন আসছে। কেউ আর ওই একটা রুমে থাকতে চায় না, যেটা আগে দুটো রুমে, একটা রুমে 2 জন থাকার কথা হয়েছিল, এখন একটা রুমেও কেউ থাকতে চায় না। এখন ফ্ল্যাট টেকনোলজি হয়ে গেছে। অনেকে বলছে যে আমরা ফ্ল্যাটে থাকবো, কিন্তু আমরা ওল্ড এজ হোমের সমস্ত কিছু সব কিছু ফেসিলিটি নেবো। হাজব্যান্ডের নাম ব্রজেন দাস, উনি হচ্ছেন ফার্স্ট এশিয়ান যিনি হিন্দুস্তানে ক্রস করেছিলেন, এবং শুধু তাই নয়, উনি ফার্স্ট এশিয়ানও যে কিং অফ চ্যানেল উনি খেতাব পেয়েছিলেন আর কি। 1987-এ ওকে ফোকস্টোনে খেতাবটা দেওয়া হয় আর কি। 1965-এ বিয়ে হয় আমার। তখন তো ন্যাচুরালি আমার হাজব্যান্ড তো একটা হিরো, কারণ কলকাতারও পেপারে সমস্ত পেপার খুললে ওনাদের, কারণ উনি যেহেতু ফার্স্ট এশিয়ান, তখন একটা হই ব্যাপারে আর কি। তারপরে যাই হোক পাকিস্তানে তখন ছিল, পাকিস্তানে গেলাম,
এবং আই এম ভেরি লাকি যে আমি একটা ভীষণ একটা মানে সম্মান এবং একটা সেলিব্রিটির ওয়াইফ হয়ে আমি অনেক কিছু আর কি পেয়েছি, অনেক কিছু সব দিক মানে অর্থ যশ মান যা মানুষের একটা মেয়ে চায়। আমি তো কোনোদিনও ভাবিনি, কারণ আমি তো আমার সবাই এখানে। উনি ছিলেন বাংলাদেশে, আগে ছিলেন পাকিস্তানে, তারপরে তো বাংলাদেশ হলো, ওখানেই আমি ছিলাম। তারপরে উনি মারা গেছেন 1998-এ, এখানেই ছিলেন, 1 বছর ওনার হয়েছিল। কিন্তু ওনার বডি ইন্ডিয়া গভর্নমেন্টকে বলে বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে যান ওনার বডি, এবং ওখানেই ওনার হয় শেষকৃত্য আর কি, ওখানে সম্পন্ন হয়। যাই হোক, তারপরে আমি তো আমার একটিমাত্র ছেলে ছিল, আমার ছেলেও মারা গেছে, একটিমাত্র মেয়ে থাকে বম্বে। আই এম ভেরি লাকি যে এত সুন্দর একটা জায়গাতে আসতে পেরেছি, এবং এখানে সবাই মানে সমস্ত সেবিকারা বা এখানকার এত ভালো পরিবেশ, মনে হয় না যে বাড়ি ছেড়ে আমি এখানে এসেছি। বাট আই এম ভেরি হ্যাপি যে আমি এরকম সুন্দর জায়গায় এসেছি। অবশ্য মাঝে মাঝে আমি ঢাকা যাই, কারণ ওখানে অনেক কিছু মানে প্রোগ্রাম থাকে, সেই জন্য। একজন মেম্বার আমাকে বললো যে প্রদীপবাবু, আগে তো আপনি আমাদেরকে দেখতে আসতেন যে কেমন আছে কি না আছে, এইবার এসে দেখুন যে আমরা কত ভালো আছি। আমার তো অনেক ভালো লাগে যখন এখানে আসি, সব এত ওল্ড এজেও সবরা এত হ্যাপি হয়ে কথা বলতো, আমার সাথে কথা বলে। আর আমাকে অনেক ছোট থেকে দেখেছে, তো যখন বড় হয়ে যায় আমাকে দেখতে দেখতে ওদের ভাল লাগে অনেক, তো আমিও হাসি ওদের সাথে, আর ওদের সাথে খাবার খাই, গল্প করি, মজা লাগে আমার। মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সুন্দর গ্রহ তারক চন্দ্র তখন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে